সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন আবু আলম শহীদ খান। আবু আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি, দুইবারের বেশি নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি, অন্তিম শয়ানে পোপ। সমকাল উৎপাদন ব্যয় বাড়ছে, বন্ধ হচ্ছে কারখানা, সংখ্যানুপাতিক সংসদ চায় জামাত। আমার দেশ শেখ হাসিনার বিচার শুরু মে মাসে, এনবিআরে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের খবরে অসন্তোষ। আমাদের সময় যুদ্ধংদেহী ভারত পাকিস্তান উত্তেজনা কতদূর গড়াবে, শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম শয়নে পোপ ফ্রান্সিস। কালবেলা দলীয় কুন্দলের রক্তাক্ত রাজনীতির মাঠ। কাশ্মীর ইস্যুতে মজুসরা করতে চায় ইরান। দেশ রূপান্তর বড় দলের ভোটে ভাগ বসাতে ছোট দল, ব্যাংক খাত ছিল পতিত সরকারের রাজনীতির হাতিয়ার। সময়ের আলো, নেতার আশীর্বাদে এক লাফে উপসচিব, বাংলাদেশে জঙ্গি নেই, নাটক সাজানো হতো। খবরের কাগজ, বাজেটে গলার কাটা বিদ্যুৎ খাতের ভর্তুকি, রোহিঙ্গা প্রত্যাবাসনের উভয় সংকট। ইনকিলাব, বিপুল লুটপাট, রাষ্ট্রীয় নাকি ব্যক্তিগত, প্রধান উপদেষ্টার কাতার সফর। আলোকিত বাংলাদেশ, স্থানীয় নির্বাচনের দাবি জোরালো, সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে, ফের গোলাগুলিতে পাক ভারত। করতুয়া, গুজরাটে সহস্রাধিক বাংলাদেশি আটক, ইরানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 4, আহত 561। জানেন যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে জামাতে ইসলামীর। জামাত যেটা বলেছে, তারা তাদের বক্তব্যটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তারা সংখ্যানুপাতিক হারে যে সংসদ হয় তার পক্ষে তারা মত দিয়েছে, এবং সংসদের মেয়াদ 5 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ একই। এই ব্যাপারে তারা একমত হয়েছে যে এটা আর বিএনপি এবং জামাতের মধ্যে কোনো মতপার্থক্য এই বিষয়ে অন্তত নেই। সংখ্যানুপাতিক নিয়ে নেই, সংখ্যানুপাতিক আছে, প্রেসিডেন্টের মেয়াদ আর প্রধানমন্ত্রীর মেয়াদ না। সংখ্যানুপাতিক যে বিষয়টা, সেটা তো বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে এবং পৃথিবীর অনেক দেশেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু আছে। এটা গণতন্ত্রের একটা ব্যবস্থার মধ্যে একটা ভালো ব্যবস্থা হিসেবে অনেক দেশে এখন স্বীকৃত। কিন্তু আমাদের দেশের সংবিধান অনুযায়ী, বর্তমান সংবিধান অনুযায়ী আমাদের সংখ্যানুপাতিক হওয়ার তো কোনো সুযোগ নেই। সেটা যদি আপনি কেউ করতে চায়, তাহলে আমাদেরকে আগামী পার্লামেন্টের জন্য অপেক্ষা করতে হবে। যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টের 2/3 মেজরিটির ভিত্তিতে আমরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে যেতে পারি, যদি এটা কেউ যেতে চান। কিন্তু এই মুহূর্তে তো এটা করা যাবে না। সংখ্যানুপাতিক প্রতিনিধি যদি আমরা একটু চিন্তা করি, একদিকে ভালো ব্যবস্থা, যাতে ছোট ছোট দলগুলো যারা খুব কম ভোট পায় তাদের হয়তো পার্লামেন্টে যাওয়ার একটা সুযোগ হবে। যদি কারো 1% ভোট থাকে, তাহলে পার্লামেন্টে তিনি 3টা আসন পাবেন 1% ভোট থাকলে। আপনার 50%-এর উপরে ভোট না পেলে আপনি সরকার গঠন করতে পারবেন না। 50% মানে হচ্ছে 150, তো 151 লাগবে আপনার সরকার গঠন করতে। একটা সিম্পল মেজরিটির কথা যদি আমরা বলি, তাহলে আপনার 100 মানে মিনিমাম 50% ভোট পেতে হবে সরকার গঠন করতে। তো এখন জামাতে ইসলামী বা যারা ছোট ছোট দল যারা সংখ্যানুপাতিক বিষয় নিয়ে আলোচনা করছেন, তারা নিশ্চয়ই এগুলো ভেবে চিন্তে করছেন। তার মানে কি, আমরা বাংলাদেশে এখন আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা কি এমন ভোট চাই যেখানে হজবরল হবে? মানে 50%-এর উপরে তো কারো ভোট নেই, সেটা আমরা জানি, বুঝতেই পারছি। মানে একটা হ্যাং পার্লামেন্ট আমরা চাচ্ছি, সচেতনভাবে চাচ্ছি কিনা এটা একটা প্রশ্ন করা যেতে পারে। বাট একটা সময়ে যদি বাংলাদেশের সংখ্যানুপাতিক ভোট চালু করা হয়, তাতে আমি কোনো অসুবিধা দেখি না ভবিষ্যতের জন্য। আগামী পার্লামেন্টে আমি ইমিডিয়েটলি এটা চালু হোক, এটা মনে করি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতায় নতুন মাত্রা যোগ করবে। তখন আপনি কোনো সরকার গঠন করতে পারবেন না, এবং সরকার গঠিত হবে আপনার অন্যান্য দলের সমর্থনে। সেই দলগুলো যখনই সমর্থন, সকাল বিকাল দিনে রাতে এরকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, সেই দলগুলো যদি চলে যায় সেখান থেকে। সেই কারণে এখন এই মুহূর্তে আপনি এটা নিয়ে যদি বেশি আলোচনা করেন, তখন মনে হবে যে তারা বোধহয় এমন একটা পার্লামেন্ট চাচ্ছেন, হ্যাং পার্লামেন্ট, যেটা দিয়ে রাষ্ট্রের যে সমস্যার সমাধান হওয়ার পথে আমরা যেতে পারবো আলাপ আলোচনার ভিত্তিতে, সেটা হয়তো হবে না। আবার একটা চাপও সৃষ্টি হতে পারে যে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করে আসেন, ঠিক করি সব কিছু, সেটা চাপও হতে পারে। ওই অন্যান্য বিষয় যেটা দেখেছেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে,
না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি 5 বছর মেয়াদ হয়, এটা তো আগেই 5 বছর আছে, এটা তো নতুন কিছু না। আমি দুইবার কেউ কেউ পরিবর্তনের পক্ষে 4 বছরের কথা আলোচনা হচ্ছিল। 4 বছর একটা ভালো পরিবর্তন, কারণ 5 বছর একটা লম্বা সময় হয়ে যাচ্ছিল। তো 4 বছর 5 বছর, এটার মধ্যে 4 বছর যদি উত্তম হয় সেটা নিতে পারেন, বাট 5 বছর থাকলে 5 বছর থাকুক। এই মুহূর্তে এগুলো পরিবর্তন করার তো কোনো দরকার নেই। সেটাও তো আপনার সংবিধান পরিবর্তন করতে হবে। যা কিছু আপনার সংবিধান পরিবর্তন করতে হবে সেটার ব্যাপারে ঐকমত্য হতে পারে, বাট সেটার জন্য পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং সেই আগামী পার্লামেন্টে এইসব বিষয় নিয়ে স্থানীয় নির্বাচনের কথাও বলা হচ্ছে। আগেই স্থানীয় নির্বাচন, সেটা নিয়ে আমরা তো আলাপ আলোচনা করেছি। আগে স্থানীয় নির্বাচন হলে কি হবে, না হলে কি হবে। আগে স্থানীয় নির্বাচন সাধারণত অভিজ্ঞতার আলোকে যেটা দেখা যায়, ফিল্ড মার্শাল আইয়ুব খান থেকে শুরু করে মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল এরশাদ, লেফটেন্যান্ট জেনারেল, তারা যখন এই যে রাষ্ট্রতে ক্ষমতায় যখন আসে সেনাবাহিনীর লোকেরা বা অন্য অন্য দেশে অন্য কোথাও যদি অন্যভাবে কেউ ক্ষমতায় আসে যাদের কোনো দল থাকে না, তখন তারা দলটা তৈরি করার জন্য স্থানীয় নির্বাচনকে ব্যবহার করার চেষ্টা করেন। স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে তারা এর সবচেয়ে বড় ব্যবহার করেছেন আইয়ুব খান, যে 80,000 ফেরেশতা, তিনি সেইভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, বেসিক ডেমোক্রেসি। তো সেখান থেকে এই ধারণাটা আসছে, সবাই মনে করেন, এবং বিএনপি তো এটা নিজেরাই করছে, সুতরাং তারা জানেন যে এই কাজটা যদি পার্লামেন্ট নির্বাচনের আগে করা হয় বর্তমান পরিস্থিতিতে, সেখানে হয়তো যাদের ক্ষমতায় আছেন যারা, তারা কোনো দলকে যদি সমর্থন করেন, অথবা ছোট ছোট দল যারা আছেন তারা হয়তো তাদের দলটাকে সংগঠিত করার জন্য এই কাজটা করবেন। সেই কারণে তাদের পক্ষ থেকে এটা প্রতিবাদ। আর এটা কি উপকার হবে? ওরা তো বলছে যে এটার ফলে অ্যাসিড টেস্ট হবে। গতকালকে বা পরশুদিন জামাতের এরকম একটা বক্তব্য ছিল কোনো একটা জনসভায়। হ্যাঁ, এটা একটা টেস্ট হবে। আমাদের নির্বাচন কমিশন এই ভোটটা করে দেখতে পারবেন যে তাদের যে প্রস্তুতি কেমন আছে, তারা কিভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারবেন। এটা হয়তো আপনি যখন আলাপ আলোচনা করবেন তখন মনে হবে এটা একটা যৌক্তিক বিষয়। আরেকটা জিনিস আছে যে আপনি যদি ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচন হয় এবং একটা সরকার গঠিত হয়, আর আমরা যদি মার্চের মধ্যে একটা নির্বাচন, আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু খুব জরুরি, কারণ স্থানীয় সরকারটা ভেঙে দেওয়ার যে ভুলটা হয়েছে, যে কারণে মানুষ কিন্তু অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এটা স্থানীয় সরকারে যদি কেউ পালিয়ে যেয়ে থাকতো, যদি কারো নামে মামলা হতো, গ্রেপ্তার হতো, তাহলে কিন্তু ওই আইনের মধ্যে ব্যবস্থা ছিল যে পরিষদটা কিভাবে চলতে পারে, তো সেটা তো আমরা করি নাই। তো এখন স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি। তখন মার্চ মাসে যদি একটা নির্বাচন হয়, তো ডিসেম্বরে যে দল ক্ষমতায় আসবে, মার্চ মাসের মধ্যেই 3 মাসের মধ্যে জনগণের মতামত পরিবর্তন হওয়ার খুব একটা সুযোগ থাকবে না, বা পরিবর্তন হবে না বলে আমার মনে হয়, এবং বরঞ্চ আরও শক্তিশালী হবে, কারণ তারা ক্ষমতায় আছে, শুধু তাদেরকেই ভোট দেওয়ার চেষ্টা করবে। ওই অর্থে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আপনি হয়তো নিরপেক্ষ ওই কিছু মানুষকে আপনি স্থানীয় সরকারে দেখতে পারবেন, এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়। বলছেন যে সংসদ নির্বাচনের আগে, হ্যাঁ, সংসদ নির্বাচনের আগে করলে ওই সম্ভাবনাটা হয় যে আপনি যদি অক্টোবর নেন, যদি আমরা ডিসেম্বর বা এপ্রিলে যদি জাতীয় নির্বাচন হয়, আমরা যদি ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন করি, এই ব্যাপারে তো ঐক্যমত হচ্ছে না। তো ওই যে ঐক্যমত এই কারণেই হবে না যে আপনি স্থানীয় সরকার নির্বাচন যখনই আগে করতে চাবে সরকার, তখনই মনে হবে যে সরকার বোধহয় কাউকে হেল্প করার চেষ্টা করছে, বা নতুন রাজনৈতিক দল অথবা পুরানা দুর্বল রাজনৈতিক দল যাদের ভোট ব্যাংকে আমরা জানি যে বিলো 10% ভোট আছে, তারা হয়তো এখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, আর নতুন রাজনৈতিক দল তাদের লোকজন বের করার চেষ্টা করবে। সে কারণে এই বিষয়ে আস্থার সংকট আছে, বিশ্বাসের সংকট আছে। সেই কারণে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন আগে চায় না, এবং তারা তা একবার বলেই দিছে যে করতে দেবেই না, এরকম একটা শক্ত কথা তারা বলেছিল। সেটাই। যাই হোক, আমি গুরুতর শিরোনাম দেখছি যে গুজরাটে সহস্রাধিক বাংলাদেশি আটক। আপনি নিশ্চয়ই জানেন যে এই ভারত পাকিস্তান যে এই এই যে কী চলছে, টান টান উত্তেজনা চলছে, উত্তেজনার প্রেক্ষিতেই এই গুজরাটের এই পরিস্থিতি বলে অনেকেই মনে করছেন, এবং ভারত জুড়েই বোধহয় একটা অভিযান শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, ভারতে যে বাংলাদেশিরা আছে এই ব্যাপারে আমরা খোলামেলা কথাবার্তা বলি না, আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয় না। মাঝে মাঝে ভারত এই বিষয়টা আমাদের নজরে আনছে, বাট ডিপ্লোম্যাটিক্যালি আমরা এটা এড়িয়ে যাই। এড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমাদের লোকজন ওখানে আছে, আনডকুমেন্টেড
যেভাবে হোক গিয়েছে, তারা ওখানে কাজ টাজ করছে, যে কোনো কাজ করে টোরে হয়তো আমাদের তাদের পরিবার পরিজন যারা বাংলাদেশে আছে তাদেরকে সহায়তা করছে। তো এইটা মোটামুটি আমরা এই জন্য এই ব্যাপারটা খুব একটা নিয়ে আলোচনা করি না। তো এখন পাহেলগ্রামে যে হত্যাকাণ্ড ঘটানো হলো, পর্যটকদের যেভাবে হত্যা করা হলো, খুবই ঘৃণ্য একটা ঘটনা। সেই বিষয়ে তো প্রতিবাদ করেছে সারা বিশ্ব। প্রেসিডেন্ট ট্রাম্প তো নিজেই ফোনে আলাপ করেছেন মোদি সাহেবের সাথে। ভ্যান্স তখন ইয়াতে ছিল, দিল্লিতে ছিলেন। এটা তার আনুষ্ঠানিক সফর ছিল না, এটা পারিবারিক একটা সফর ছিল। আর সেই সময় আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু একটা এই বিষয়টা, এই সন্ত্রাসী ঘটনার নিন্দা করেছেন এবং পাশে থাকার কথা বলেছেন। তো সেই সময় মনে হয় আমাদের একজন অ্যাডভাইজার এই বিষয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। ওনার স্ট্যাটাসটা খুব সংক্ষিপ্ত ছিল, আমি স্ট্যাটাসটা দেখেছি, 3 লাইনের 4 লাইনের স্ট্যাটাস। তিনি বলেছেন এই ধরনের ঘটনার নিন্দাজনক, বাট এই নিচের যে অংশটা এটাও পড়ে দেখতে হবে আমাদেরকে। সো তিনি যেটা অ্যাটাচমেন্ট দিয়েছিলেন বা যেটা শেয়ার করেছিলেন সেটা সৈকত রায়, যদি আমি ভুল না করে থাকি, তার একটা স্ট্যাটাস। এবং উনি কলকাতার বা কোথাকার রায় দেখে আমি বুঝছি যে তিনি বাঙালি হবেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন তাদের দেশে। সেই স্ট্যাটাসে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা নিয়ে সম্ভবত তার একটা প্রতিক্রিয়া ছিল যে এত বড় ঘটনা কীভাবে ঘটলো, তাহলে আমাদের যে সামরিক ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা বা আমাদের ইন্টেলিজেন্স কি করলো, বা এটা কি সাজানো ঘটনা হতে পারে, নানান কথাবার্তা ছিল। যখন একজন উপদেষ্টা কারো এরকম স্ট্যাটাস শেয়ার করেন না, এটা আমি জানি একদম পরিষ্কার, উপদেষ্টা মহোদয়ও নিশ্চয়ই জানেন যে তখন ওইটাকে সমর্থন করা হয়, যে আমি ওটাকে ঠিক মনে করি বলে স্ট্যাটাসটা দিয়েছি। তো এই কারণে হয়তো ভারতের যে সরকার, তাদের কোনো কারণে তারা এটাতে গুসা করেছেন বলতে পারেন, বা তারা এটাকে নোট করেছেন, এবং এই যে অভিযানটা শুরু হয়েছে এটা ওটার সাথে কানেক্টেড হতে পারে। আমি নিশ্চিত না, আমরা কেউই নিশ্চিত না, বাট গুজরাটে যখন শুরু হয়েছে তার অন্য জায়গায় হবে। এমনিতে আসামে তো অনেক দিন ধরে এটা নিয়ে বাঙালি খেদাও নিয়ে একটা বড় আন্দোলন চলছিল, এবং এটা এখন কিন্তু স্তীমিত ছিল। তো আপনি এই ধরনের টানাপোড়েনের মধ্যে আমরা জড়িয়ে গেলে হয়তো আমরা আরও এরকম অভিযান দেখতে পারবো, যেটা এই টানাপোড়েনে জড়ানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এটা ভারত পাকিস্তানের মধ্যে যে ব্যাপারটা ঘটছে, সেখানে আমরা তেমন কিছু আমাদের করণীয় নাই, আমরা কিছু করতেও পারবো না। আমরা একটা গুডউইল দেখাতে পারি যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা নিষ্পত্তি করা হোক। এরকম ইরান তো করেছে, ইরানও তো একটা ইসলামী দেশ, তারা বলেছে যে তারা মিডিয়েট করতে চায়, যেহেতু তাদের নিকট প্রতিবেশী পাকিস্তান। এবং ইরানের যে তেল বিক্রি করার একটা আন্ডার সি পাইপলাইন আছে, সেটা কিন্তু মূলত তেল বিক্রি করবে ভারতে। তাদের যে তেলের উৎপাদন, এটা নিয়ে অনেক দিন ধরে টানাপোড়েন চলছিল, পাকিস্তান বাধা দিচ্ছিল। তখন ইরান কিন্তু পাকিস্তানকে বলেছিল, ঠিক আছে তুমি সব তেল কিনে নাও, তাহলে আমাদের তো তেল বিক্রি করতে হবে। তো তখন পাকিস্তানকে যতটুকু তেল দরকার ততটুকু পাকিস্তান নিতে রাজি হয়েছে, এবং এই আন্ডার সি পাইপলাইনের কাজ সম্ভবত শেষের পথে বোম্বে হাইটসে অলরেডি কানেক্টেড হয়েছে সম্ভবত। সো ইরানের কিন্তু ভারতে তাদের ইন্টারেস্ট আছে, তারা চায় না যে ভারত পাকিস্তানের মধ্যে এমন একটা সম্পর্ক হোক যেটার জন্য তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। পুরো পৃথিবীতে তো একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য এবং নানান সম্পর্কে সম্পর্কিত। মাঝে মাঝে এরকম টানাপোড়েন হবে, যুদ্ধবিহী মনোভাবও হয়তো আমরা দেখব, কিন্তু সম্পর্কটা তো বজায় রাখতে হবে। তো সেইখানে আমরা যেন এমন কোনো কিছু না করি যেখানে এই ধরনের ঘটনাকে উস্কিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। কালবেলার শিরোনাম হচ্ছে দলীয় কুন্দলের রক্তাক্ত রাজনীতির মাঠ। 3 মাসে 136 জন রাজনৈতিক দ্বন্দ্বের বলি, 136 রাজনৈতিক দ্বন্দ্বের বলি 29 জন, আর নিহতদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। এটা তো গত 3 মাসের, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ যেহেতু সরকারের পতন হয়েছে, মাঠেই নেই। প্রথম দিকে হয়তো তাদের লোকজন কয়েকজন নিহত হতে থাকবেন, মানে সেটাও 6 মাস আগের ঘটনা। এখন তো নিজেরা তারা লড়াই করছেন এই অর্থে এটা দখলের লড়াই, হয়তো ক্ষমতার লড়াই, যে আমি কোন এলাকায় আমি দখল করব, দখলদারি চালাবো, আমি চাঁদাবাজি করব, আমার নিয়ন্ত্রণে সব কিছু থাকবে। সেই জিনিসটার ভিত্তিতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এটা খুবই দুঃখজনক এবং এটা নিন্দনীয়, কেন আমাদের যে এই যে সংস্কৃতি,
এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই তো 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ রক্ত দিয়েছে। সুতরাং এটা তাদের নেতৃবৃন্দকে দেখতে হবে, শীর্ষ নেতাদের হস্তক্ষেপ করতে হবে এবং তারা যাতে দেখেন যে এই ধরনের ঘটনা যেন না ঘটে, না ঘটাটাই ঠিক হবে। কারণ এটা নিয়ন্ত্রণ করতে হবে। বিএনপির মতো দলকে তো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, যারা মনে করেন যে তারা আগামী নির্বাচনে ভালো ফলাফল করে জনগণের সমর্থন নিয়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে তো এটা দেখতেই হবে। ধন্যবাদ। সমকালের শিরোনাম হচ্ছে উৎপাদন ব্যয় বাড়ছে, বন্ধ হচ্ছে কারখানা, গ্যাস সংকট। গ্যাস সংকট তো আমরা লক্ষ্য করছি, যে আপনি পথে গেলেই দেখতে পারবেন। আমরা তো কারখানাটা দেখি না, বাট আপনি আমাদের যেহেতু অনেক গ্যাসের দ্বারা গাড়ি চলে, তো লম্বা লাইন এবং গ্যাসের প্রেশার নাই এরকম বলা হয়, এবং সেই কারণে লম্বা লাইন। গ্যাস সংকট আছে এবং তার মধ্যে গ্যাসের দাম আবার 33% বাড়ানো হয়েছে। তো আমাদের যে লোন নিব, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, নানান কিছু আছে যার কারণে আমরা গ্যাসের দামও বৃদ্ধি করেছি। এবং আমাদের পুরো গ্যাসটা তো দেশের উৎপাদন থেকে চলে না, চাহিদা মেটে না, তো আমাদেরকে আমদানি করতে হয় LNG ফর্মে। তো ওখানে যদি দাম বেড়ে যায় তাহলে তো আপনাকে দাম বাড়াতে হবে। কিন্তু আপনি যখনই দাম বাড়াবেন, যেহেতু ওটা কাঁচামাল এবং জ্বালানি, সুতরাং আপনার মূল্য বৃদ্ধি হবে এবং গ্যাস সংকট সৃষ্টি হলে গ্যাসের উপর নির্ভরশীল যে কারখানাগুলো আছে তাদের উৎপাদন ব্যাহত হবে এবং আপনি সেই পরিমাণ যদি বিদ্যুৎ সরবরাহ করতে না পারেন, সো সেখানে একটা সমস্যা হবে। এটা একটা বড় সমস্যা এবং চ্যালেঞ্জ সরকারের জন্য, সব সরকারের জন্য চ্যালেঞ্জ, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আরও বড় চ্যালেঞ্জ। কারণ তাদের একদিকে আছে সংস্কার, নির্বাচন, এসব নিয়ে টানা পড়েন, আর অন্যদিকে যদি এই বেকারত্ব বাড়ে, গ্যাস সমস্যার কারণে শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, দ্রব্যমূল্য যদি বেড়ে যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না থাকে, সেটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাবে। এই সংকট মোকাবেলা বা সংকট উত্তরণের পথ কি? এই সংকট কাটিয়ে ওঠার পথ কি? সংকট উত্তরণের জন্যই তো ইউনূস সাহেব কাতারে গেলেন, ভ্রমণ করলেন এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলেছেন। নিশ্চয়ই সরকার এই সংকটটা টের পাচ্ছেন, এটা আমরা বলতেই পারি। তো এটার মধ্য দিয়ে আমাদের তো যাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, যাদের কাছ থেকে আমরা জ্বালানি নেই, এটা নিয়ে অনেক কথা। আমরা কেন স্পট মার্কেট থেকে কিনি, ওটার মধ্যে দিয়ে কারা কারা টাকা লুট করেছে, আবার আমরা দেখি তার চেয়ে বেশি দামে আমাদের কিনতে হয়। তো এটা তো একটা বড় ধরনের সংকট এবং এটা একটা ব্যবসায়িক সংকটও বলতে পারেন। আমাদের প্রয়োজন জ্বালানি, কেন আমাদের তো যে জ্বালানি আমরা উৎপাদন করি সেটা যথেষ্ট নয়। আমাদের প্রচুর তেল আমদানি করতে হয়, পুরোপুরি আমদানি করতে হয়। আমাদের কত হাজার ব্যারেল সম্ভবত আমরা অফশুটস হিসেবে পাই গ্যাসের সাথে, সেটা কিছুটা পাই, কিন্তু ওটা দিয়ে তো আমাদের কিছুই হয় না, নট 0.01%ও নয়। সুতরাং আপনার তেল আমদানি করতে হবে, গ্যাসও LNG ফর্মে আমদানি করতে হবে। তো এগুলো আমদানি করার জন্য আমাদের ভালোভাবে নেগোশিয়েট করতে হবে, ভবিষ্যৎটা দেখতে হবে। মানে এটা তো একদিনের বিষয় না যে আজকে সমস্যা আছে এই 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হবে বাংলাদেশকে। অতীতে হয়তো আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে গিয়ে কিছু ভুল করেছিলাম, সেটা নিয়ে আলোচনা করতে হবে যে আমরা অতীতে কি করেছি এবং আমাদের ভবিষ্যৎটা কেমন হতে হবে। সেটার ভিত্তিতে আপনি একটা পরিষ্কার নীতি থাকতে হবে কিভাবে আপনি এটার মোকাবেলা করবেন। ধন্যবাদ। দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে ব্যাংক খাত ছিল পতিত সরকারের রাজনীতির হাতিয়ার। হ্যাঁ, ব্যাংক নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে। আপনি একটা গোষ্ঠীর কাছে 8-9টা ব্যাংক চলে গিয়েছিল এবং তারা পুরো ব্যাংকগুলোর এমন অবস্থা করেছে যে ঝরঝরে করে ফেলেছে। ওই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা পাচার করে ফেলেছে এবং প্রাইভেট ব্যাংক যারা ছিলেন তাদের একটা অ্যাসোসিয়েশন ছিল, তারা সরকারকে সব দিক দিয়ে সহায়তা করার চেষ্টা করেছেন, সমর্থন দিয়েছেন এবং যখন খুব ক্রাইসিস ছিল তখনও যে তারা গণভবনে যে প্রধানমন্ত্রীর সামনে তারা তাদের সমর্থন ব্যক্ত করেছেন। এই কারণে এরকম একটা হেডলাইন নিউজ হতে পারে এবং অনেক ব্যাংকগুলো চ্যালেঞ্জের মুখে আছে। বেশ কিছু ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের গভর্নর সাহেব প্রথম এসে বলেছিলেন তারা টাকা ছাপাবেন না, কারণ তখন 42,000 কোটি টাকার মতো ছাপানো হয়েছিল, এরকম একটা অভিযোগ ছিল এবং সত্য এটা। তো তারপরে তো আমরাও মানে আমাদের গভর্নর সাহেব এবং বর্তমান সরকারের আমলেও কিন্তু টাকা ছাপিয়ে আপনি কয়েকটা ব্যাংকে দেওয়া হয়েছে, কিন্তু খুব একটা ফল হয়নি, যার ফলে এখন মার্জারের কথা চিন্তা করা হচ্ছে। তো ব্যাংক সেক্টরে তো গত 10 বছরে যা যা হয়েছে সেটা তো আমরা সবাই জানি। ব্যাংক সেক্টরে অনেক
কিছুই হয়েছে যেটাতে ব্যাংক সেক্টরগুলোতে অনেক প্রভাব পড়েছে, অনেক টাকা পাচার হয়েছে, অনেক লুটপাট হয়েছে, মন্দ ঋণ হয়েছে। এখন এখান থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে, নিশ্চয়ই পথটা আমরা খোঁজার চেষ্টা করছি, খুঁজতে হবে। কিন্তু ব্যাংক সেক্টরে যে নৈরাজ্য ছিল, সেই নৈরাজ্য কাটিয়ে ওঠার মতো অবস্থা তো আর লক্ষ্য করা যাচ্ছে না। একই পরিস্থিতি তো খুব একটা উন্নতি কি হয়েছে? ওই একটা উন্নতি আপনি বলতে পারেন যে ব্যাংক সেক্টর থেকে এখন হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে পাচার হয়ে যাচ্ছে না, লুটপাটটা বন্ধ হয়েছে, এটা একটা বড় উন্নতি, এটা বলতেই হবে। লুটপাটটা বন্ধ হয়েছে, কিন্তু যেগুলো লুটপাটের ফলে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, সেগুলোকে যে আপনার একটা সংস্কারের মধ্য দিয়ে বা একটা বড় চ্যালেঞ্জ নিয়ে একটা মার্জারের কথা চিন্তা করা হচ্ছে, অনেকদিন ধরে আমরা আলাপ শুনছি, সেগুলো করতে হবে এবং আরও অন্যান্য পদক্ষেপ হয়তো গ্রহণ করতে হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের তো ওই যে নির্বাচন সংস্কার নিয়ে যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কারণে তারা এইসব সেক্টরে যত নজর দেওয়া দরকার ততটা নজর হয়তো তারা দিতে পারছেন না, সেটা বাড়াতে হবে আসলে। সময়ের আলোচনার নাম হচ্ছে বাংলাদেশে জঙ্গি নেই, নাটক সাজানো হতো। পুলিশ কর্মকর্তার জবানবন্দি ঠিক উনি বলেছেন আর কি। আচ্ছা, পুলিশ কর্মকর্তার বড়তে এটা ছাপানো হয়েছে। না, জঙ্গি জঙ্গি নাটক হতে পারে, আবার আমরা তো জঙ্গি দেখেছি, এমন নয় যে আমরা দেখি নাই। যেমন আপনি বাংলা ভাই, ওই সময় সেটা তো নাটক না, না সেটা ওই সময় অবশ্যই বিএনপির সময়। এখন ওই সময় তো আমাদের নাটক না, বাংলা ভাইকে অনেক মিডিয়া কাভারেজ হয়েছে এবং কিভাবে তাকে ধরা হয়েছে সেটাও কাভারেজ হয়েছে। তো জঙ্গি নাই, জঙ্গি নাটক সাজানো হয়েছিল, এরকম একটা মন্তব্য করাটা খুব কঠিন। এখন কিছু কিছু নাটক হতেও পারে, সেগুলো প্রমাণ করতে হবে যে এইখানে এইটা নাটক ছিল। আমাদের অসুবিধা হলো যে আমরা সাধারণভাবে যখন কথা বলে ফেলি তখন মনে হয় পুরোটাই নাটক ছিল। তো এই জিনিসগুলোর জন্য আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে যে 100টা ঘটনা ঘটেছে, তার মধ্যে কয়টা নাটক ছিল। যেমন ক্রস ফায়ার একটা নাটক ছিল, এটা তো পরিষ্কার। ক্রস ফায়ার নাটকের গল্প অনেক ফাঁস হয়েছে এবং সেটা তো আপনি যদি আমাদের মেজর সিনহা নিহত না হতেন, তাকে হত্যা না করা হতো, তারপরেও কিন্তু মিডিয়া বসেছিল না। আপনার মিডিয়াতে ইয়ার যে বক্তব্য, আপনি বিনা বিচারে মানুষ নিহত হওয়ার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো তো পুরো একটা স্ক্রিপ্টের মতো ছিল, শুধু স্থান কাল পাত্র পরিবর্তন হতো। সেই কারণে তো মিডিয়া সবসময় বলেছে যে এটার মানেটা কি, এবং অনেককে হত্যা করা হয়েছে যাদের হত্যা করার কোনো প্রয়োজন ছিল না। আপনার নিশ্চয়ই মনে আছে যে কুষ্টিয়ার দিকে একজন বাম নেতাকে হত্যা করা হয়েছিল, যিনি বেশ বয়স্ক নেতা ছিলেন এবং তিনি এমন কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না যেটাতে তাকে অভিযুক্ত করা যায়। মোখলেসুর রহমান নাকি এরকম একটা নাম সম্ভবত। তা আপনি ক্রস ফায়ার নাটকটাকে আমরা ঠিকমতো বুঝতে পেরেছি, বাট জঙ্গি নাটকটাকে আসলে বের করতে হবে, একদম স্পেসিফিক বের করতে হবে যে এইসব ঘটনা নাটক করা হয়েছে। এবার আসি আপনার সাবেক পেশা নিয়ে। হাসনাত আবদুল্লাহ, আপনি জানেন তো উনি তার নেতা ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কোনো দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার আশীর্বাদে 1 লাফে উপসচিব, মানে তাকে আর কোনো 1 লাফে মাঝখান থেকে শুরু থেকেই উপসচিব হয়ে গেলেন আর কি। এটা কি চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে? চুক্তিভিত্তিক নিয়োগ তো সচিব পর্যায়েও দেওয়া যায়। এখন 1 লাফে উপসচিব মানে কি, যে তিনি তো কোনো সার্ভিসে ছিলেন না সম্ভবত, সুতরাং তাকে যদি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে সরকার দিতেই পারেন। সরকার তো এরকম ক্ষমতা সংরক্ষণ করেন। যদিও আমরা অনেক আলোচনা করেছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারটা এটাকে পুরো বাতিল করে দেওয়া উচিত, এবং রাষ্ট্রপতির কোটা, এটাকে সাধারণত রাষ্ট্রপতির কোটা ব্যবহার করা হয়, 10% কোটা। আপনার জীবনে কি চুক্তিভিত্তিক কিছু ছিল না? আমি চুক্তিভিত্তিক নিয়োগের কোনো ছিল না কখনো। আমি সুযোগ নেই না নেওয়ার কারণ হচ্ছে যে আমি প্রশাসন সার্ভিসের যে অ্যাসোসিয়েশন তার সভাপতি ছিলাম, এবং আমি যখন থেকে প্রশাসনে জয়েন করেছি 1982-3-তে, তখন থেকে প্রশাসনে আমরা সবসময় চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে আসছি, মানে অ্যাসোসিয়েশন হিসেবে। তা আমাদের অ্যাসোসিয়েশন অনেক সভাপতি পরবর্তীতে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েছেন। তা আমার জন্য আমি ঠিক করেছিলাম যে আমি যে অ্যাসোসিয়েশনের সভাপতি, যে অ্যাসোসিয়েশনটা গত 30-35-40 বছর ধরে এইরকম দাবি করে আসছে, আমি কেন এটার মধ্যে যুক্ত হব? সুতরাং আমার কখনো চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার কোনো চিন্তা বা
চেষ্টা ছিল না এটা। বিগত সরকার তো একবার বাদ দিয়ে আবার চালু করেছে। হ্যাঁ, বাদ পুরোপুরি বাদ দেওয়া হয়নি, একটা সময়ে উনি 2014 সালে, আপনি ঠিকই বলছেন, 2014 সালে জানুয়ারির দিকে তখন উনি আমাদের প্রধানমন্ত্রী, বিগত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি আর কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিবেন না। 6 মাসের মতো মনে হয় এই জিনিসটা ছিল। তারপর তো মানুষের যে আকাঙ্ক্ষা, চেষ্টা, বা মানুষ যতদিন কাজ করতে চায় এবং কানেকশন, আত্মীয়তা, দল, এসব মিলে তো এই সরকার কখনো, সরকার প্রধানই যা বলেন আর সরকার যাই বলুক, এটাতে থাকতে পারে না। সেই জন্য ওই চুক্তিভিত্তিক বিষয়টাকে তুলে দিতে হবে। আপনি চুক্তিভিত্তিক রাখতে পারেন, আপনি টেকনিক্যাল পোস্ট, ওই 74-এর সেইটার মধ্যে পরিষ্কার বলা ছিল যে এমন বিজ্ঞানীর পোস্ট, এমন আমাদের একসময় ইংরেজি ভাষার শিক্ষকের খুব অভাব ছিল, তখন কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে, কলেজে যারা ইংরেজি শিক্ষক আছেন তাদেরটা, বিজ্ঞান শিক্ষকের অনেক সময় অভাব দেখা দেয়, বিজ্ঞানীদের অভাব আছে, ভালো ডাক্তার তিনি পেশা আছেন, তিনি থাকতে পারেন। সেরকম বিবেচনা করে কিছু কিছু চুক্তিভিত্তিক নিয়োগ হয়তো অনেক দিন, মানে ভবিষ্যতেও থাকতে হবে। তো এমনি এই যে এইরকম চুক্তিভিত্তিক উপসচিব, যুগ্ম সচিব, এই তাদের লেভেলে বা অন্য কোনো লেভেলে, সে চিফ ইঞ্জিনিয়ার, কেন ওই চিফ ইঞ্জিনিয়ার হওয়ার মতো উপযুক্ত লোক তো অলরেডি আছে। তো যেখানে উপযুক্ত লোক আছে নিচের দিকে, সেখানে চুক্তিভিত্তিক নিয়োগের ফলে নানান বিশৃঙ্খলা হয় এবং কমপক্ষে 5টা স্তরে পদোন্নতি বন্ধ হয়ে যায়। কারণ যদি সচিবের একটা চুক্তিভিত্তিক নিয়োগ হয়, তার মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতে পারবে না, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি হতে পারবে না, ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হতে পারবে না, জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি হতে পারবে না। এই যে পদের যে পদ শূন্য থাকলে যে পদোন্নতি, আমি এখনকার পদোন্নতির কথা বলছি না, অনেক সময় তো গণপদোন্নতি, আপনি শত শত লোককে পদ ছাড়া পদোন্নতি দিচ্ছেন, সেটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু বাট চুক্তিভিত্তিক নিয়োগ হলে নর্মাল সিস্টেম যখন থাকবে, তখন যারা নিচে থাকবেন তারা বঞ্চিত হবেন। অনেক ধন্যবাদ আপনাকে আবু আলম শহীদ খান। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।